ওদের পরিকল্পনা বাস্তবায়ন হয় নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে সুস্থ রেখেছে, অনেক ভালো আছি। যে আল্লাহ যদি আমার কোনো আমল তার পছন্দ না হয়, তাহলে অন্তত রসুল সাল্লাহ সাল্লামের এই সুন্নাহ, আপনার ছেলে এমন কি অন্যায় করছে যে বিশ্ববিদ্যালয়ে পড়ে তাকে জেলখানায় যেতে হলো। মানে শাসনের রোশানলে পড়েছি তাসলিমা নাসরিনের বিরুদ্ধে প্রথম বাউফলে আমার উপজেলা থেকে যখন আন্দোলন শুরু হয়। তেলাওয়াত, হাদিস অধ্যয়ন, নামাজ, এরপরেই ইসলামী সাহিত্য অধ্যয়ন, তারপরেই আছে পাঠ্যপুস্তক অধ্যয়ন। ভালো রেজাল্ট করেছেন, এটা তো পড়াশোনা করতে হয়, অধ্যয়ন করতে হয়। তো অধ্যয়নের পাশাপাশি শিবিরের কার্যক্রমটা আপনি কীভাবে চালিয়েছেন? আসলে অধ্যয়ন আর শিবির, এটাকে আমরা আমাদের শিবিরই দুটা মানে ওয়ার্ড আমরা খুব প্রচলিতভাবে এটাকে বহুল ব্যবহৃত। সেটা হচ্ছে ক্যারেক্টার অ্যান্ড কেরিয়ার। এটা দুটোই শিবিরের অবদান। মানে শিবিরের বক্তব্য হচ্ছে আপনার কেরিয়ারটাই একটা ক্যারেক্টার আর ক্যারেক্টারটাই একটা কেরিয়ার। যদি আপনার ক্যারেক্টারই না থাকে, আপনার কেরিয়ার এটার কোনো মূল্য নাই। আমি পারিবারিকভাবে আমাকে কামিল পাশ করানো পর্যন্ত ছিল পারিবারিক টার্গেট, এটা বলতে আমার কোনো দ্বিধা নাই। এবং এখন এটা আবার নতুন করে আজকে স্বীকৃতি এবং কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে মহান আল্লাহ তাআলা আর ছাত্র শিবিরের, আল্লাহ তাআলার পরে ছাত্র শিবিরের, এই জন্য যে এই বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্নটা আমাকে আসলে প্রথম আমার মাথায় ধারণ করিয়েছে ইসলামী ছাত্র শিবির। কারণ আপনি জানেন যে আমাদের ব্যক্তিগত রিপোর্ট বই সংরক্ষণ করতে হয়। এরপর যখন আমি সাথী হওয়ার সিদ্ধান্ত নিলাম, আমি নিজে বুঝলাম যে শিবির আসলে পারিবারিক প্রয়োজনে বা ভাই শিবির করেছে বলে আমার শিবির করতে হবে তা না। শিবির আমার নিজের প্রয়োজনে করতে হবে, আমাকে বাঁচার জন্য করতে হবে। না হলে কেউ না কেউ আমাকে টেনে নিয়ে যাবে কোনো দিকে। আমি যদি ফাঁকা থাকি তাহলে আমাকে কেউ দখল করবে, আর আমি যদি কোথাও অবস্থান নেই তাহলে আমি কিছু লোককে সেখানে নিয়ে আসতে পারবো। তো আমাদের সেই বইয়ের 14টা ঘর আছে রিপোর্ট বইয়ে। ওই ঘরের মধ্যে তেলাওয়াত, হাদিস অধ্যয়ন, নামাজ, এরপরেই ইসলামী সাহিত্য অধ্যয়ন, তারপরেই আছে পাঠ্যপুস্তক অধ্যয়ন। মানে আপনি শিবির হিসাবে আপনার ক্যারেক্টার বিল্ড আপ করার পাশাপাশি আপনার ক্যারিয়ার বিল্ড আপ করাটাকেও শিবির একটা গুরুত্বের সাথে এটাকে বিবেচনা করে। এবং আমার এই ইউনিভার্সিটিতে পড়া, ডিগ্রি অর্জন করার পিছনে ইসলামী ছাত্র শিবিরের মোটিভেশন, তাদের স্বপ্নটাই আমাকে মূলত এই দিকে ধাবিত করেছে। আমি ছাত্র শিবিরের প্রতি কৃতজ্ঞ। এবং রাজশাহী ইউনিভার্সিটিতেও আমি পড়াশোনাকালীন করার সময় সেখানকার ভাইয়েরা আমাকে খুবই উৎসাহিত করেছে যে আপনি বাংলায় পড়েন। প্রথম দিকে একটু ধাক্কা দিয়েছে যে বাংলা আর শিবির একসাথে চলে না। আমি বললাম যে কেন চলে না? বলছে বাংলায় তো সব হলো এই অধিকাংশ ক্ষেত্রে নাস্তিক, মোরতাদ, এই টাইপের লোকেরা বাংলা পড়ে। এবং বেসিক্যালিও বাংলা তো আপনি জানেন যে ওখানে সিলেবাসে, দুর্ভাগ্যজনক যে রাজশাহী ইউনিভার্সিটির মতো একটা জায়গায় আমরা ক্লাসে সিলেবাস দেখে টিচারদেরকে জিজ্ঞেস করতাম সম্মানের সাথে যে আমাদের নজরুলের সিলেবাস কোথায়, জসীমউদ্দিন পল্লী কবি জসীমউদ্দিনের সিলেবাস কোথায়, বলতেন যে ফরুক আহমেদের সিলেবাস কোথায়, বলতেন যে এগুলো পড়তে হবে না, এগুলো পড়ার মতো কোনো সিলেবাস না এই বাংলাদেশের এই বিশ্ববিদ্যালয়। আমরা বলতাম এটা কী বলেন? বলছে যে রবীন্দ্রনাথ পড়বা, জীবনানন্দ দাশ পড়বা, এইগুলো পড়বা। অথচ নজরুল নাকি পড়ারই কোনো বিষয় না, ওনার সিলেবাসে অন্তর্ভুক্ত করার বিষয়। বলছে ওটা টুকটাক যা আছে ওগুলো তোমরা বাসায় বসে পড়ে নেবে। আমি তখন একটা জিনিস তাদেরকে বলেছিলাম যে দেখেন, পড়াশোনার এই যে একটা মানে আপনারা ফান্ডামেন্টালিজম তৈরি করেছেন, আপনারা একটা নিজস্ব মতবাদ দাঁড় করিয়েছেন, এটা তো হইতে পারে না। আপনারা এটা করবেন কেন? বরং একজন ছাত্রকে তার অনার্স মাস্টার্স করার ক্ষেত্রে তার তো স্বাধীনতা থাকা দরকার, তার পড়াশোনার ব্যাপ্তি থাকা দরকার। সেই ব্যাপ্তিটা আসলে তখন তারা রাখতে পারে নাই। আচ্ছা, দুটো প্রশ্ন একসাথে করতে চাই যে কবে থেকে সিরিয়াসলি প্রশাসন বা শাসক গোষ্ঠীদের চক্ষুশূল হতে থাকলেন? আর বস্তুত শিবির করলে কেন নির্যাতনের শিকার হতে হবে, মানে কারণটা কি? আসলে প্রশাসনের রোশানলে পড়েছি তাসলিমা নাসরিনের বিরুদ্ধে প্রথম বাউফলে আমার উপজেলা থেকে যখন আন্দোলন শুরু হয়। আপনি জানেন যে তসলিমা নাসরিন নিয়ে একটা আন্দোলন, এটা 1990-91 দিকে তখন আন্দোলনটা চলছিল। তো সবাই মাদ্রাসা, স্কুল, কলেজের ছাত্ররা যে যেখান থেকে পেরেছে মিছিল, সমাবেশ, প্রতিবাদ, বিক্ষোভে নেমেছে। তা আমি তখন থেকে ঠিক এত কথা বলা বা এই প্র্যাকটিস আমি তখন এখনও কিছুটা লাজুক প্রকৃতির লোকই হিসাবে আমাকে পরিবার জানে। আপনারা একটু আমাকে সাহসী মনে করেন, আমি আসলে এত সাহসী না। 10 ভাই বোনের মধ্যে আমাকে সবচেয়ে অলস প্রকৃতির লোক হিসেবে জানা হয়। এবং আব্বা আম্মার ঝগড়া আমি দেখেছি,
যে মা বলতো আমার 10 ছেলেমেয়ের মধ্যে সবাই কাজ করে, এটাই শুধু কাজ করে না। আর আব্বা বলতো যে সবাই যেহেতু কাজ করে, এই একটা কাজ না করলে অসুবিধাটা কী? তো আব্বা আমার পক্ষে থাকতো। আর মা বলতো যে না, একে তো রাস্তা চিনতে হবে, তো রাস্তা পার করার যোগ্যতা অন্তত থাকতে হবে। মানে আমি প্রথম যেবার ঢাকায় আসি, আমার সাথে একজন লোক দিয়ে দেওয়া হয়েছে শুধু রাস্তা পার করার জন্য, যে যেন রাস্তা পার হইতে পারে। তো এটা বলছি এই জন্য যে তখন আমি পারিবারিকভাবে এটা বোঝার জন্য যে আমি এটা বললাম যে দেখেন, তসলিমা নাসরিনের এই আন্দোলনটা যখন শুরু হলো, আমাদের আমার সেজো ভাই, সেও তখন শিবির করে, কিন্তু ওই রকম শিবির করে না আর কি, ভালোবাসে কিন্তু এক্সট্রিম লোক মানে ইসলামের জন্য এক্সট্রিম লোক। তাকে অ্যারেস্ট করলো পুলিশ, এবং তৎকালীন এমপি যে ছিল সে নিজে থানায় গিয়ে তাকে অসম্ভব নির্যাতন করলো। আমাকে ধরার চেষ্টা করছে, আমাকে ধরতে পারেনি। আমাকে ওখানকার কিছু ভাইয়েরা, আমাদের বাউফলের পাশে একটা বাংলা বাজার, অর্থাৎ মানে বাংলা বাজার বলে পার হলে, ওখানে আমি কিছুক্ষণ অবস্থান করি, তারপরে আমি আসি। ওখান থেকেই অত্যাচার নির্যাতনটা শুরু। এবং আমাকে তখন কিছু লোকেরা ওই পক্ষে যারা ছিল তারা মনে করলো যে এই ছেলেটার কারণেই এই আজকে যত বিক্ষোভ প্রতিবাদ, এবং তার ভাই মনিরুল ইসলাম আজাদ তার কারণেই। এরপরে তো বললাম যে ইসলাম ইউনিভার্সিটিতে ভর্তি হতে গিয়ে ওখানে পড়লাম প্রতিবাদের মুখে, নির্যাতনের মুখে। তারপরে রাজশাহী ইউনিভার্সিটিতে আমি মূলত 2001 সালে আমি প্রথম গ্রেপ্তার হই, এবং সেটা রমজান মাসে। আমি হলে ঢুকি, হলে ঢুকতে গিয়ে আবার বের হব ক্লাসের জন্য, তখন আমাকে মতিহার থানার ওসি উনি আসেন নাই, এসআই দুইজনকে পাঠিয়ে দিয়েছেন। আর হলে তো সবসময় পুলিশ ডিউটি থাকে, আপনি জানেন। ওনারা আমাকে বললো যে আপনি একটু গেস্ট রুমে বসেন, আপনার ব্যাপারে কমপ্লেইন আছে। আমি বললাম, কী কমপ্লেইন, কোনো মামলা আছে? বলছে হ্যাঁ মামলা আছে, থানা থেকে পুলিশ আসতেছে, ওসি সাহেব আপনার সাথে একটু কথা বলবে। তো ওসি আসছে, ওসি এসেই খুব রাব ব্যবহার আর কি। হ্যাঁ, বিশ্ববিদ্যালয়ে পড়ার নামে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করান আপনারা। তারপরে আমি তখন কেবল বিশ্ববিদ্যালয়ের বায়তুল মাল সম্পাদক, মানে অর্থ সম্পাদকের দায়িত্ব পালন করি, 3rd ইয়ারে পড়ি। এটা বলার পরে আমাকে বলল যে আপনাকে আমার সাথে যেতে হবে। আমি বললাম কেন? মামলা দেখান আগে, আমার তো কোনো ওয়ারেন্ট আছে, কী জন্য যেতে হবে? তো বললো যে এত কথা বলার দরকার নেই, থানায় গিয়ে আপনার সাথে আমি কথা বলবো। তো বাধ্য হয়ে আমাকে থানায় এসে গাড়িতে উঠতে হলো, যেতে হলো। তো যাওয়ার পরে একদম উল্টাপাল্টা কথা, মানে রিমান্ড শুরু হয়ে গেছে আমার তখন। রিমান্ড শুরু মানে সে প্রথম স্টার্টই করলো যে আমাকে জিজ্ঞেস করলো আপনার বাবা কী করে। তাহলে আমার বাবা তো একটা হাই স্কুলের প্রধান শিক্ষক। বলছে যে উনি তো প্রধান শিক্ষক, আর তোমার এমন অবস্থা করব যে তোমার হাত পা ভেঙে তোমাকে রাস্তায় বসাই দেবো, তোমার ভিক্ষা করে খেতে হবে। তা আমি বললাম যে আমি এমন কি অপরাধ করেছি? বলছে তুমি তোমার অপরাধ জানো না, তুমি সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করো, তোমার কথায় সবাই উঠে বসে। আমি বললাম আমি এত যোগ্য, এটা এখন আপনার কাছ থেকে শুনলাম যে আমার কথায় সবাই উঠে বসে। বলছে যে না, তুমি এসব কথা বলে লাভ নেই, তোমাকে চালান দেবো এবং আমরা রিমান্ডের আবেদন করবো। আপনি সেটা করেন, তো আইনের কাছে আমাকে সোপর্দ করেন, আপনি তো এত কথা বলতে পারেন না। তো ওখান থেকে আমার শুরু। তো ওই সময় আমি 2.5 মাস জেল খাটলাম প্রথম ধাপে মানে। তো দেখেন, এই জেলখানায় ঢোকাটা আমি বলি সব সময় যে জেলের অভিজ্ঞতাটা আমাদের এমন, মানে আমার আম্মা, প্রথম আমি জানলাম যে আমার আম্মা অসুস্থ হয়ে পড়ছে। মানে গ্রামে তখন কিন্তু এটা 2001-2 সালের কথা, তখন কিন্তু এই জেল জুলুম এগুলো ততটা এখনও মানে মানুষ অতটা হয়ে ওঠে নাই আর কি। তো গ্রামে খবর যাওয়া মানে সবাই আব্বা আম্মাকে কোশ্চেন করতেছে যে আপনার ছেলে এমন কি অন্যায় করছে যে বিশ্ববিদ্যালয়ে পরে তাকে জেলখানায় যেতে হলো। মানে গ্রামের ভাবটা এরকম যে সে খুব বড় ধরনের কোনো অন্যায় করছে, নাহলে তাকে জেলে যেতে হবে কেন। অথচ এগুলো কোনো কিছুর সাথেই কিন্তু আমাদের সম্পৃক্ততা নেই, একেবারে নিতান্তই রাজনৈতিক কারণে আমাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু অত্যন্ত আনন্দের ব্যাপার, এটা আমি আমার সেই চাচার কথা এখনও বলি, যে যখন আমার ওই চাচা একজন আওয়ামী লীগ করে, মানে পাশের প্রতিবেশী চাচা, উনি মসজিদে জুমার সময় আসলো, মসজিদে মুসল্লিদেরকে উনি হঠাৎ করে কেউ জানে না, উনি জিলাপি নিয়ে আসলো। জিলাপি নিয়ে এসে লোকদেরকে বললো, পরে আমার ভাই আমাকে বলেছে যে এরকম ঘটনা, কী হয়েছে, চাচা জিলাপি নিয়ে আসছে, এসে সব মুসল্লিদেরকে বলেছে যে আমাদের ভাতিজাটাকে যে কোনো কারণে হোক অ্যারেস্ট করা হয়েছে, আপনারা কিছু মনে করেন না, আসলে এটা একটা রাজনৈতিক কারণ, ও কয়দিন পরে বের হয়ে যাবে, আমি আপনাদের কাছে অনুরোধ করতেছি মুসল্লিরা যারা আছেন সবাই একটু ওর জন্য দোয়া করবেন, ও যেন তাড়াতাড়ি বের হয়ে যেতে পারে। তখন আব্বা একটু খুশি হলো যে যাক, তার মানে আমার ছেলেটা আসলে খুব বড় ধরনের কোনো অন্যায় করে নাই।
আমাকে আব্বা জেলখানায় চিঠি লিখেছে, জেলার সেই চিঠি দেখে তারপর আমার কাছে দিছে। আব্বা খুবই শক্ত শক্ত কথা লিখেছে যে তোমার ইউনিভার্সিটিতে আর পড়তে হবে না, যে ইউনিভার্সিটি তোমাকে গ্রেপ্তার করে, তুমি গ্রেপ্তারের উপযোগী, রিমান্ডের উপযোগী হয়েছে, তোমাকে মামলার আসামি করা হয়েছে, তোমার আর ইউনিভার্সিটিতে পড়তে হবে না, তুমি বের হবা, বের হয়ে সোজা বাড়িতে চলে আসবা। আমি মাকে জেল থেকে বের হয়ে মাকে অনেক বুঝিয়ে তারপর আমি বললাম যে মা, এই ঘটনা আসলে শুধুমাত্র ইসলামী আন্দোলনের কারণে, এখন এটার কারণে জেল খাটতে হবে কেন? তখন মাকে আপনি যে কোশ্চেন করলেন যে ইসলামী আন্দোলনের কারণে কেন জেল খাটতে হবে, কেন প্রতিবাদের মুখে পড়তে হবে, এখনও পড়তে হবে, অতীতেও হয়েছে, এটা ভবিষ্যতেও কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। কারণ আপনি এখানে দেখেন লাইট আছে, লাইট আর অন্ধকার দুটো তো আসলে একসাথে চলবে না। আপনি এখানে এসি চলতেছে, এখানে আপনি গরমও লাগবে, এটা কিন্তু হবে না। তার মানে দুটার অস্তিত্ব আপনি একসাথে স্বীকার করতে পারবেন না, যে কোনো একটার অস্তিত্ব আপনাকে স্বীকার করতে হবে। তো যে সমাজে আমরা বাস করি সেই সমাজে অন্যায় আছে, যেহেতু অন্যায় আছে ন্যায়ের সাথে আপনাকে সংগ্রাম করতে হবে। আমি তো এটা ছাত্র জীবন থেকে উদাহরণ পেশ করতে করতে টায়ার্ড হয়ে গেছি এখন, যে আপনি একটা জমিতে যদি ফসল ফলাতে চান তাহলে ওখানে আগাছা আপনাকে উপড়াতে হবে। আগাছা এবং ফসল একসাথে কল্পনা করলে বাস্তবিকে আপনাকে আগাছাকে মেনে নিতে হবে। তো ইসলামী ছাত্র শিবির, ইসলাম, কোরআন, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের নির্দেশনা হচ্ছে যে আপনি যদি সততার পক্ষে থাকেন, ইসলামের পক্ষে থাকেন, ন্যায়ের পক্ষে থাকেন, তাহলে অন্যায়ের সাথে আপনার সাংঘর্ষিক অবস্থাটা অনিবার্য, এটা হবেই। মানে আপনি সত্যের পক্ষে আছেন এটা প্রমাণ করার জন্যই আপনাকে এই লড়াইয়ে অংশগ্রহণ করতে হবে। এই কারণে যে ওই যে আপনি যদি আগাছাকে উপড়াতে না পারেন, আগাছাকে যদি দমন করতে না পারেন, তাহলে আপনি ওখান থেকে ফসলের কল্পনা করতে পারেন না। যার কারণে আমাদেরকেও ওই পথ পাড়ি দিতে হয়েছে। এটা আল্লাহ তাআলারও ঘোষণা, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওহুম লা ইফতানুন। তোমাদের এটা ভাবার কোনো কারণ নেই যে তোমরা ঈমান আনছো, সত্য কথা বলছো, ভালো কাজ করছো, এটা বললেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে। বরং এই কাজ করার মধ্য দিয়ে প্রিয়নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও এই নির্যাতন নিপীড়নের মুখে পড়েছেন। এই কাজ এই জামানায় যারা করবে তাদেরকেও এই নির্যাতন নিপীড়নের মুখে পড়তে হবে, বরং পড়ার মধ্য দিয়ে প্রমাণিত হবে আপনি সত্যের পক্ষে আছেন। কারণ অন্যায় আছে তো, অন্ধকার আছে তো, আলো এবং অন্ধকার তো একসাথে অবস্থান করবে না। সে কারণে আমি ব্যক্তিগতভাবে আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ, যে আল্লাহ তাআলা সত্য মিথ্যার এই দ্বন্দ্বে আমাকে তিনি কবুল করেছেন, ন্যায় অন্যায়ের এই দ্বন্দ্বে তিনি আমাকে কবুল করেছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো কোনো সুন্নাহ ভালোভাবে আদায় করতে পারি নাই, তারপর আল্লাহ তাআলা মেহেরবানি করে কবুল করেছেন যে ছোট ছোট কিছু সুন্নাহ, যেমন 3.5 বছরের জেল আল্লাহ তাআলা কবুল করেছেন। আমার শরীরে কিছু ছোট ছোট আঘাত আছে, আমি বিশ্বাস করি যে আমার অনেক গুনাহ আছে, কিন্তু কাল কিয়ামতের দিন আমি, আল্লাহ যদি দয়া করেন, তাহলে অন্তত শরীরটা দেখাইয়া আল্লাহকে বলতে পারবো যে আল্লাহ, আমার প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান মোবারক শহীদ হয়েছে, আমার হয়তো দাঁত পড়ে নাই, কিন্তু আমার পিঠে আঘাত আছে, আমার মাথায় আঘাত আছে, আমার 2 পায়ে আঘাত আছে। আমাকে যখন পিজি হাসপাতালে ভর্তি করা হয়েছে, ডাক্তাররা আমার কানে কানে 2 জন ডাক্তার এসে আমাকে বলছিল যে মাসুদ ভাই, আপনাকে তো পুলিশ এখানে নিয়ে আসছে, কিন্তু আপনার চিকিৎসা করতে দিবে না। তখন আমি বললাম যে ভাই, তাহলে কী হবে? বলছে আপনি চিন্তা করবেন না, আপনি ভালো হয়ে যাবেন, আপনাকে আল্লাহ সুস্থ করবেন। কিন্তু ওরা আপনাকে যে নির্যাতন করেছে, আপনার এই 2টা পা আপনি আসলে আর কার্যকর হবে না। পিজি হাসপাতালে ডাক্তাররা আমাকে তখন বলেছে। আমি মানসিকভাবে তখন একটু হতাশ হয়েছি, কিন্তু ওই ভাইয়েরাও কিন্তু আমাকে সাহস জুগিয়েছে যে আল্লাহ আপনাকে সুস্থ করবে। এবং এখন শীতকাল আসে, ঠান্ডার সময় যখন আসে, আমার পায়ের তলা, আমার হাঁটুর জয়েন্ট যেগুলো, আমার 2 পায়ের যেটা মাংসের অংশ, এগুলোকে একদম ওরা টার্গেট করে করে, আপনি জানেন যে পুলিশের রিমান্ডে বা ওদের নির্যাতনের কিছু প্রক্রিয়া আছে, বোঝা যাবে না, কিন্তু এটার লং টার্ম ইফেক্টটা সে, এবং ওরা বলতো আমাকে যে তুমি বেঁচে থাকবা, কিন্তু তুমি অক্ষম হয়ে বেঁচে থাকবা। আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে ওদের পরিকল্পনা বাস্তবায়ন হয় নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে সুস্থ রেখেছে, অনেক ভালো আছি আমি। কিন্তু এই যে আমি আন্দোলনে আপনি যেটা বলেছেন বাধা প্রতিবন্ধকতা, ভালো লাগে যে আল্লাহ যদি আমার কোনো আমল তার পছন্দ না হয়, তাহলে অন্তত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই
সুন্নাহ যদি দয়া করে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ আল্লাহ তাআলা কবুল করেন, তাহলে তো আমার জীবনের আর ব্যর্থতা বলে কিছু থাকবে না। আমি সেই আশায় আছি যে আল্লাহ তাআলা আমাকে কবুল করবেন এবং আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বাধা প্রতিবন্ধকতা তিনি যেভাবে অতিক্রম করেছেন, তার একজন ক্ষুদ্র উম্মাহ হিসাবে আমরাও সেই পথের পথিক হতে পেরেছি, কাছাকাছি যেতে পেরেছি।